ইনকন্টিনিউয়ার কন্টিনিউয়ার ডিপো করলাম শহরের মাঝখানে আমার ইপিজেড গুলো। এই কারণেই শহরের মাঝখানে হওয়াতে, বন্দরের খুব কাছাকাছি হওয়াতে এখানে যানজটের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আমার প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ ইপিজেড শ্রমিক ইপিজেডে ঢুকছে। 2.5 লক্ষ 3 লক্ষ মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আয়োজনে আমাদের পাশে যিনি রয়েছেন, আপনাদের সুপরিচিত লোক, এই মানব অধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো চট্টগ্রামে জন্ম, তো আমরা তো জলবদ্ধতা নিয়ে কথা বলি। তো আপনি জলবদ্ধতা ছাড়া, এছাড়া নাগরিক আর কি অসুবিধা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে চট্টগ্রামের জলবদ্ধতা ছাড়াও কিন্তু আমাদের এই শহরটাতে অনেক ধরনের সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা আমি যেটা দেখি, যে আমরা তো জলবদ্ধতা নিয়ে সবাই কথা বলি, সবাই জলবদ্ধতা আসলে মেয়র নিয়ে কথা বলি, সিটি কর্পোরেশন এদেরকে নিয়ে কথা বলি। কিন্তু তার চেয়ে বড় একটা সমস্যা যেটা, জলবদ্ধতা তো আপনি 2-3 মাস আমাদেরকে ভোগ করতে হয়। তার চেয়ে বড় যেটা সমস্যা আমরা সবসময় ভুক্তভোগী, সেটা হলো যে যে চট্টগ্রামের কোথাও আপনি ট্রাফিক ব্যবস্থায় কোনো সিগন্যাল লাইট দেখবেন না, কিংবা সমস্ত শহরটা কোনোখানে সিগন্যাল লাইটের আওতায় নাই। এখানে মন গড়া ট্রাফিক ব্যবস্থাই চলতেছে। সমস্ত মোড়গুলোতে আপনি দেখবেন যে যখনই ট্রাফিক হাত দেখাবে, ঠিক ট্রাফিকের পাশাপাশি নাগরবাসীও হাত দেখায়, এভাবেই পার হয়। ঠিক তেমনি ভাবে যানজটের কোনো সীমাবদ্ধতা নাই। যেমন আমি জিসি মোড় দেখি, বদ্দারহাট মোড় দেখি, কিংবা আগ্রাবাদ মোড় দেখি, ইপিজেড মোড় দেখি। এই মোড়গুলোতে আপনি যদি কখনো স্বাভাবিক জীবনযাত্রায় যেতে চান, তাহলে আপনাকে নির্দিষ্টভাবে 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হবে। কেননা ট্রাফিক ব্যবস্থার এমন একটা দুর্যোগ যাচ্ছে চট্টগ্রামে, যে সমস্ত নগরীতে যে যা রোড আছে, সে রোডের তুলনায় গাড়ি বেশি এবং জনসংখ্যা বেশি। আমার এই চট্টগ্রামে 60 লক্ষ জনসংখ্যা বসবাস করে। সেই অনুপাতে আপনার রোড ঘাট গুলো এত সংকীর্ণ, এত ছোট, যে আমার এই ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে আসা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই চট্টগ্রাম আরো খারাপ অবস্থার দিকে যাবে। আর আমি চট্টগ্রামের নাগরিক হিসেবে দেখছি যে বিগত আমার চোখে দেখা 8-10 বছরের ভিতরে আমি কোনোখানে কোনো সিগন্যাল লাইট দেখিনি। এই অল্প শহরটাকে সাজানোর জন্য কিন্তু এত কিছু লাগে না। তো এই নাগরিক ট্রাফিক ব্যবস্থাটাকে যদি উন্নত করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের এই শহরটাকে অনেক সুন্দর করতে পারি। এই সুন্দর বিষয়টা নিয়ে কথা বলেছেন। তো আপনার আগামীতে, যেমন এই যানজট নিয়ে আগামী কি করণীয়? আসলে যানজট নিয়ে আমাদের এই শহরটাকে উত্তরণ করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা যারা নগর পরিকল্পনাবিদ, যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করে, তাদের কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে। আজকে থেকে দীর্ঘদিন আগে আমরা দেখেছি যে কদমতলীর মোড় থেকে আমাদের বাস সার্ভিসগুলোকে আমরা সিটির বাইরে নিয়ে গেছি, কাছাকাছি। যেমন আমরা সিটির অলংকারের ওখানে নিয়ে গেছি, স্থানান্তর করা হয়েছে, যার ফলে কিছুটা যানজট কমেছে। ঠিক তেমনি ভাবে অদূর ভবিষ্যতে, আমি এখন বলছি না, অদূর ভবিষ্যতে যদি কখনো বাজেটে কুলায়, যে আমাদের যে চট্টগ্রাম শহরের মধ্যখানে যে আমাদের মধ্যখানে যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা আছে, এটাকে যদি আমরা সিটির বাইরে নিয়ে যেতে পারি, সিটি গেটের বাইরে কিংবা সীতাকুণ্ডের কাছাকাছি কিংবা একটু দূরে নিয়ে যেতে পারি, ওই জায়গাটা নিয়ে যেতে পারি, তাহলে মিনিমাম আমার প্রায় 8 থেকে 10টা রেল ক্রস আমার অতিক্রম করা যাচ্ছে না। এটাকে, এই রেল ক্রসের ব্যাপারটাকে যদি আমি মুক্ত করতে পারি, চট্টগ্রামের এই সুন্দর শহরটাকে আরো সুন্দর হবে। আপনি একটু খেয়াল করেন, এই রেল ক্রস গুলো যখন চট্টগ্রামে করে ভিতরে, থেকে আমার প্রত্যেকটা মোড়ে 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 আমার এই রেল ক্রসের জন্য জ্যাম লেগে থাকে। আমি যদি অল্প বাজেটে আমার স্টেশনটা যদি কক্সবাজারের মতো একটু সিটির বাইরে নিয়ে যাই, সিটি গেটের বাইরে, ঠিক তখন হবে কি, আমার এই রেল ক্রস গুলোকে আর অতিক্রম করতে হচ্ছে না। আর আরেকটা জিনিস হলো যে, আমি যেটা দেখি যে সিটি বিআরটির যে গাড়িগুলো আছে, বিআরটি যে পরিবহনগুলো আছে, এই পরিবহনগুলোকে আমরা যদি একটু আরো সুশীল করি, আমরা যদি এই পরিবহনগুলোকে সকালবেলা দেখি যে পরিবহনগুলো নর্মালি ট্রান্সপোর্ট ভাড়া না মারে, সে কি করে রিজার্ভ ভাড়া মারে ইপিজেড এর, কিংবা স্টিল মিল ইপিজেড এর, কিংবা সি ইপিজেড এর, তারা স্কুলের ভাড়াগুলো মারে। ফলে সাধারণ জনগণ যারা ভোগান্তির, তারা ভোগান্তিতে অবশ্যই পড়ে। তো সেই দিকটা নজর যদি দিই আমি, হ্যাঁ ঠিক আছে, যদি যারা রিজার্ভ ভাড়া মারবে সেই ধরনের গাড়ি রিজার্ভ থাকবে, কিন্তু যারা নর্মালি আপনার সিডি এর নর্মালি যেগুলো আমার বিএটি গাড়ি ইউজ করে নর্মাল পাবলিক, তারা কিন্তু সকালে গাড়ি পায় না। হ্যাঁ, এই যানজটের নিরসনের জন্য আমার এই চট্টগ্রাম শহরে
গণপরিবহন বাড়িয়ে আমার প্রাইভেট ব্যক্তিগত পরিবহনটা একটু কম করলে তাহলে কিন্তু আমার অদূর ভবিষ্যতে যানজট কমে আসবে। আর আমরা একটা যেটা দেখছি যে এই চট্টগ্রাম শহরে সকালবেলা 8টা-9টা পর্যন্ত অটো রিক্সা চলে এবং বিকেলে রাতের 9টা-10টার পর অবাধে মেইন রোডে রিক্সা চলে, অটো রিক্সা গুলা। তো একটা সময় ঘোষণা করা হয়েছিল শেখ মুজিব রোড থেকে টাইগার বাস পর্যন্ত আপনার ভিআইপি রোড, সেখানে কোনো রিক্সা চলবে না। এই ধরনের এই পদক্ষেপগুলো মেট্রোপলিটন অনেক ভালো ছিল, যে এই পদক্ষেপগুলো নেওয়ার কারণে অনেক যানজট কমে গেছিল। তা আমরা যদি ওদিকে একটু আবার দৃষ্টি দিই যে আমরা ভিআইপি রোড গুলোতে যদি আমার এই অটো রিক্সা উঠবে না কিংবা ম্যানুয়াল রিক্সা গুলো চলবে না, তাহলে যানজট অনেকটা কমে আসবে। আর আরেকটা জিনিস যেটা দেখছি যে আমরা সিডিএ তে আজ থেকে বেশ কিছু বছর আগে অনুমোদন ছিল, তখন এক ধরনের ছিল সিস্টেমেটিক। তারপর ওই কারণে হয়তো অনেক সিডিএ তে বিল্ডিং গুলো অনুমোদন দিয়েছেন যেগুলোর নিচে পার্কিং ছিল না, বা পার্কিং থাকলেও সেটাকে দোকান করে ফেলছে কিংবা মার্কেট করে ফেলছে বা আন্ডারগ্রাউন্ড কোনো কিছু কাজে লাগাচ্ছে। এখন যদি অদূর ভবিষ্যতে মাল্টি স্টেট বিল্ডিং গুলো যেগুলো হচ্ছে সেটাতে যদি একটু সিডিএ নজরদারি করে যে গ্রাউন্ড ফ্লোর গুলো একতলা মার্কেটিং না করে দোতলা পর্যন্ত পার্কিং করে বা 3তলা আন্ডারগ্রাউন্ড পর্যন্ত পার্কিং করে, তাহলে কিন্তু আমার চট্টগ্রামে যে পার্কিং ব্যবস্থা যে গাড়িগুলো আছে সেগুলো আর বাইরে থাকবে না। অবশ্যই আপনি একটা হাসপাতালের দিকে দেখেন মেট্রোপলিটনের জিসির মধ্যে থেকে শুরু করে চিটাং মেডিকেল পর্যন্ত হাসপাতালে গাড়ি আর গাড়ি আর গাড়ি। কোনো হাসপাতাল ব্যবস্থা আছে রুগীর জন্য, কিন্তু গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। এই দিকটাই প্রশাসনের নজর দিতে হবে। কিংবা দেখা গেছে আমরা বর্তমান যে সিডিএ চেয়ারম্যান ওনাকে দেখেছি যে উনি অনেকগুলো হাসপাতালকে এখন নজরদারি দিয়েছেন যাদের পার্কিং নাই। এই জিনিসগুলো আমাদের ভালো লাগছে, এই জিনিসগুলো আরো ভালো হোক, এই জিনিসগুলো প্রশাসনের দৃষ্টি পড়ুক। একজন ইঞ্জিনিয়ারকে সিডিএর চেয়ারম্যান বানাইছে, এই জন্য তো আমার চোখে পড়ছে। এমনি ভাবে এরকম ভালো ভালো জায়গাগুলো ভালো ভালো মানুষগুলো যখন আসবে তখনই নগরায়ন সুন্দর হবে, এবং নগর পরিকল্পনাবিদ যারা আছে তারা আগামী 20 বছর 50 বছরের চিন্তা করলে কিন্তু আপনার যানজট কমবে। আমরা দেখেছিলাম যে একটা এই ব্যবস্থা যে রোড গুলো যে হয়েছে, যে চট্টগ্রামে ফ্লাইওভার হয়েছে বা বাইর দিয়ে লিঙ্ক রোড হয়েছে, এই ধরনের নগর পরিকল্পনার জন্য কিন্তু অনেক যানজট কমছে। কিন্তু একটা যানজট আমি কখনোই কমাতে পারতেছি না, যেটা হলো যে কিছু পরিকল্পনাবিদরা আগামীতে কিভাবে পরিকল্পনা করে যায় না, কিন্তু অদূর ভবিষ্যতে পরিকল্পনাটা এমন সুন্দর হওয়া উচিত যে আমি শহরের মাঝখানে কন্টেইনার ডিপো করলাম, শহরের মাঝখানে আমার ইপিজেড গুলো। এই কারণেই শহরের মাঝখানে হওয়াতে, বন্দর খুব কাছাকাছি হওয়াতে এখানে যানজটের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আমার প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ ইপিজেড শ্রমিক ইপিজেডে ঢুকছে। 2.5 লক্ষ 3 লক্ষ মানুষগুলোকে ঢুকাতে যে ট্রান্সপোর্ট গুলো যাচ্ছে সেগুলো ওদেরকে বহন করতে গিয়ে নাগরিকতার যানজট বেড়ে যাচ্ছে। আমরা ওদিকে খেয়াল রাখা উচিত, যারা নগর পরিকল্পনাবিদ তারা আগামীতে কিভাবে এটাকে সরাইয়ে, যেমন নীলেশ্বরে ইকোনমিক জোন হয়েছে বা শহর থেকে একটু দূরে আনোয়ারাকে ইপিজেড হচ্ছে, ঠিক এভাবে চট্টগ্রামের যে মূল শহরের ইপিজেড গুলো অন্য জায়গায় স্থানান্তর করলে আমার মনে হয় কিছুটা যানজট কমে আসবে। এটা আমি বিশেষভাবে মনে করি আর কি। এই চট্টগ্রামের জন্য আর কি কি প্রয়োজন? এই মুহূর্তে আমার যেটা বিষয় মনে হচ্ছে যে আমরা নাগরিক সব সুবিধাই কিন্তু শহর কেন্দ্রিক যারা আছে তারাই ভোগ করি, কিন্তু একটু খেয়াল করলে হবে যে আমি টানেল করেছি, হ্যাঁ ফ্লাইওভার করেছি, কিংবা এয়ারপোর্ট আছে, ওই জোনটা মানে 40-41 নম্বর ওয়ার্ড গুলো, ওই জোনটাতে কিংবা 40 নম্বর 41 নম্বর ওয়ার্ডের খুব কাছাকাছি আনোয়ারা, ঠিক খুব কাছাকাছি আপনার এই বাঁশখালী, কিন্তু ওই এলাকার মানুষগুলো আপনার মেডিকেল সুবিধা পাচ্ছে না। আপনি দেখেন 60 লক্ষ মানুষের জন্য শুধু একটা সরকারি হাসপাতাল চিটাগং মেডিকেল কলেজ, তার সাথে একটা জেনারেল হাসপাতাল আছে অল্প সিট, কিন্তু মেডিকেল কলেজ আর আপনার সরকারি নাই কিংবা হাসপাতাল নাই। এই মুহূর্তে আমি মনে করি চট্টগ্রামের নগরীর সুবিধার জন্য কিছু মানুষের জন্য অন্তত 40, 41, 39 নম্বর ওয়ার্ডের পতেঙ্গার জন্য একটা মেডিকেল কলেজ খুবই দরকার, যেখানে এই আপনার রোগী সংখ্যাটা অন্তত এই দিকের চাপটা খুব কম পড়বে। আমরা দেখছি আমরা যে এখন চিটাগং মেডিকেল কলেজে যখন সিট পাওয়া যায় না, পরবর্তী স্টেপে কিন্তু আমরা চলে যাই মা ও শিশু হাসপাতালে, কিংবা ওটাতে না গেলেই পরবর্তী স্টেপ গুলো প্রাইভেট ক্লিনিক, আমরা ম্যাক্সে চলে যাই, ন্যাশনাল হসপিটালে চলে যাই, পার্ক ভিউতে চলে যাই, এদিকে চলে যায়। কিন্তু কয়জন মানুষ তার ক্রয় ক্ষমতার সীমাটা যে সেবা নেওয়ার জন্য যে হাসপাতাল ইউজ করতে পারে? তো সরকারের যদি আগামী কোনো পরিকল্পনা থাকে কিংবা নগরের যারা পরিকল্পনাবিদ তাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে আমাদের এই নগরের মানে সেবা স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য আমরা যদি পতেঙ্গা এয়ারপোর্টের খুব কাছাকাছি টাইপের জায়গায় একটা জায়গায় যদি আমরা একটা মেডিকেল কলেজ করতে পারে, তাহলে হয়তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটা হবে দুর্ভবিষ্যৎ হয়ে যাবে বা আমরা হয়তো দেখতে পাবো না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা দরকার। তাহলে আমরা যারা টানেল ইউজ করে আনোয়ারা পতেঙ্গা কিংবা পটিয়া থেকে অল্প সময়ের ভিতরে আমি এই রোগী সেবার ব্যবস্থাটা পেয়ে থাকবো।
আচ্ছা ভাইয়া, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার প্রিয় চট্টগ্রাম শহরকে নিয়ে আপনার কিছু মন্তব্য পৌঁছায় দিয়ে। আসলে চট্টগ্রাম শহরের মানুষগুলো খুব মানবিক। আমি ছোটকাল থেকে এখানে জন্মগ্রহণ করেছি, এখনো আমি এখানে বিদ্যমান। এই শহরটা ছেড়ে আমার কখনো যেতে ইচ্ছে করে না, কিন্তু এই মানবিক শহরটার জন্য আমার শুধু একটা মেসেজ, যে এই মানবিক শহরটা আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের শহরটাকে ভালোবাসি, তাহলে কিন্তু এই শহর থেকে দুর্নীতি কমবে, এই শহরটা পরিষ্কার থাকবে, এই শহরটা স্বাচ্ছন্দ্যভাবে আমরা এই শহরটাতে বাস করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো কি, আমরা এখন দেখি যে আমরা টেম্পু থেকে নেমে, আগে অ্যাসিস্ট্যান্ট ছিল, ভাড়া দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগতো, এখন ভাড়া দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগে না। এখন মানুষ ভাড়া দেয় এই ড্রাইভারকে। মানুষ থেকে বিশ্বাস এসেছে যে মানুষ অ্যাসিস্ট্যান্ট লাগে না, ড্রাইভারকে ভাড়া দেওয়া যায়। এই মানবিক শহরে মানবিক মানুষগুলোকে আমরা আরেকটু মানবিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই শহরটা অনেক সুন্দর হয়। এই মানবিকতার চর্চা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা কিন্তু এই শহরটাতে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আর তরুণ প্রজন্মকে বলবো, জীবনে অন্ধকার থাকবে, অন্ধকারকে দৌড়াতে হলে লাঠি পেটা করে দৌড়ানো যায় না, অন্ধকারকে দৌড়াতে হলে আলো দিয়ে দৌড়াতে হয়। আমি আমার পরবর্তী প্রজন্মকে বলে যাব যে আমি 2-4টা বিল্ডিং করে রেখে যাওয়া হচ্ছে, আমি 2-4টা আলোকিত ছেলে মানুষ করে যেতে পারলেই পৃথিবীটা সুন্দর হবে। আমি আমার তরুণ প্রজন্মদেরকে বলবো, এত হতাশা হওয়ার কিছু নেই, আগামী দিন আরো সুন্দর আসবে। আমরা চাই যে আমাদের দিনগুলো এতই সুন্দর হোক যে চট্টগ্রাম শহরে প্রত্যেকটা ঘরে ঘরে যে আমরা মন মানসিকতা এত সুন্দর হবে যে আমরা চট্টগ্রাম শহরটাকে আমাদের ঘরের মতো পরিষ্কার রাখবো। এই হলো আমার বার্তা আপনাদের। ধন্যবাদ শাহিন চৌধুরী, আপনার বিশেষ মূল্যবান বক্তব্য আপনার ইয়াতে পৌঁছায় দেওয়ার জন্য। তো সুধীয় দর্শক, আমাদের পাশে যে আলোচনা হয়েছে, মূল্যবান যিনি বক্তব্যগুলো রেখেছেন, উনি কিন্তু জনগণের জন্য সুন্দর একটি বার্তা রেখেছেন। তো ইতিমধ্যে আমরা এখানেই সমাপ্ত রাখছি। ইনশাল্লাহ আগামীতে আমরা অন্য একজন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এখানেই শেষ। তো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।